শুরুতেই জানিয়ে দেব সংবাদ শিরোনাম, এরপর জানিয়ে দেব বিস্তারিত। প্রথমে জানিয়ে দেব বিশ্বনাথের সুলেম হত্যায় ৮ জনের মৃত্যুদণ্ড। রায় জালিয়াতে সাবেক প্রধান বিচারপতি খায়রুল হকের আবারও রিমান্ডে দিল আদালত। এনসিপির অনুরোধের সমাবেশে স্থান পরিবর্তন ছাত্রদলের। এবং সর্বশেষে জানিয়ে দেব ফ্যাসিমদের মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে বললেন রাশেদ প্রধান। বিশ্বনাথের সুলেম হত্যা ৮ জনের মৃত্যুদণ্ড। সিলেটের বিশ্বনাথের ছাত্র সুলেমান মিয়া হত্যা মামলার রায়ে ৮ আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়াও এই হত্যা মামলায় আরও ৭ জনের যাবজ্জীবন ও ১৭ আসামির 2 বছরের করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। বুধবার ৩০ জুলাই সিলেটের অতিরিক্ত জেলা ও দায়রা জজ তৃতীয় আদালতকে বিচারক প্রথম আদালতের ভারপ্রাপ্ত বিচারক সৈয়দ আমিনা ফারহিন এই রায় ঘোষণা দেন। সিলেট জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বেঞ্চে সহকারী আল আমিন রানা এই তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, মামলায় ৩৪ জন আসামিকে ৮ জনের মৃত্যুদণ্ড ও ৭ জনের যাবজ্জীবন এবং ১৭ জনের 2 বছর করে কারাদণ্ডের আদেশ দিয়েছেন বিচারক। এর মধ্যে ৩১ জনকে কারাগারে রয়েছেন। কেবল 2 বছরের সাজাপ্রাপ্ত মামুন রশিদ পলাতক রয়েছে। মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি হলেন বিশ্বনাথ উপজেলা ইসলামপুর গ্রামের মৃত আফতার আলীর ছেলে সাইফুল আলম, তার সাদর নজরুল আলম, সদরুল ওরফে সাদর আলম। 2 বছরের দায়প্রাপ্ত হলেন লুৎফর, ময়ূর, মমিনুল, রিশাদ ছাড়াও আরো অনেকে। মামলায় বরাবরত দিয়ে আদালত সূত্র জানায় 2021 সালের 1 মে বিশ্বনাথ উপজেলায় চালুয়া হাওয়ের পূর্ব বিরোধী জোরে শাহজালাল হাই স্কুলের 10ম শ্রেণীর ছাত্র সুমেল আহমেদকে 18 বয়স নির্মমভাবে গুলি করে হত্যা করা হয়। ওই দিন বিশ্বনাথের চৈত্যনগর গ্রামের নাজির উদ্দিন খেতে জমি থেকে উদ্ধার করে রাস্তায় মাটি তুলতে যান যুক্তরাষ্ট্র প্রবাসী সাইফুল আলম। এ সময় তাকে বাধা দেন নাজির উদ্দিন চাচাতো ভাই মানিক মিয়া ও তাজিম 10ম শ্রেণী পড়ুয়া স্কুল ছাত্রী সুলেম মিয়া। এতে বাগদিগন্তে এক পর্যায়ে সাইফুল আলমের বন্দুকের গুলি ওই দিন সুলেম মিয়া নিহত হন। গুলিবদ্ধ হয়ে আহত হলেন সুমেলের বাবা ও চাচা সহ 4 জন। এ ঘটনায় নিহত সুলেমান চাচা বাদী হয়ে বিশ্বনাথ থানার একটি মামলা দায়ের করেন। মামলাটি জেলা ও দায়রা জজ প্রথম আদালতে দায় করেন। মূল্য বিচারের জন্য হস্তান্তর করা হয়। 13 জুলাই মামলাটি যুক্তিতর্ক শেষ হয় এবং আদালত আজ এই মামলাটি রায় ঘোষণা করে ধার্য করেন। একই সঙ্গে ওই দিনে আদালতে 30 আসামিকে কারাগারে পাঠানোর নির্দেশ দেয়। প্রায় 4 বছর পর আজ এই মামলার রায় ঘোষণা করা হলো। রায় জালিয়াতি সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক রিমান্ডে। ঢাকায় বিচারক হিসেবে দুর্নীতি ও বিদেশমূলকভাবে বেআইনি রায় প্রদান সহ জাল রায় তৈরির অভিযোগে শাহবাগ থানার মামলায় সাবেক প্রধান বিচারপতি এ.বি.এম. খায়রুল হকের 7 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। বুধবার 30 জুলাই ঢাকায় অতিরিক্ত চিফ পেট্রোলিয়াম ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাইনাউল্লাহ রিমান্ডের এই আদেশ দেন। এর আগে তাকে গ্রেপ্তার দেখানো সহ 10 দিনের রিমান্ডে নিতে আবেদন করেন মামলার তদন্তকারী কর্মকর্তা শাহবাগ থানার উপপরিদর্শক খালেক মিয়া। এই আবেদনের শুনানির জন্য আজ সকালে তাকে কারাগার থেকে আদালতে হাজির করা হয়। এই প্রথম দিনে তাকে গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন বিচারক। এরপর রাষ্ট্রপক্ষের আইনজীবী আজিজুল হক, দিদারুল ও মাহমুদ হামসুদ সুমন রিমান্ডের পক্ষে শুনানি করেন। তবে আসামি পক্ষের কোনো আইনজীবী ছিল না। শুনানি শেষে বিচারক তার 7 দিনের রিমান্ডের মঞ্জুর করে দেন আদেশ। গত 27 অক্টোবর রাতে শাহবাগ থানার মামলাটি করেন সুপ্রিম কোর্টের আইনজীবী মুনহা মহিজুল ইসলাম। মামলার এহজারে তিনি উল্লেখ করেন, বিচারপতি খায়রুল সদ্য সাবেক প্রধানমন্ত্রীর কথা প্রভাবিত হয়ে অবসর পর ভালো পায়দানের লোভে দুর্নীতিমূলক কাজকে শেখ হাসিনাকে খুনি করার জন্য 2021 সালের 10 মে সংক্ষিপ্ত আদেশটি পরবর্তীতে করে বেআইনিভাবে 2012 সালের 16 সেপ্টেম্বরের আপিল মামলার পূর্ণাঙ্গ রায় করেন। মামলায় অভিযোগ করা হয় 1996 সালে সংশোধনীয় মাধ্যমে নির্বাচন চলাকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার প্রবর্তন করা হয়েছিল। আওয়ামী লীগ সরকার সময়ের পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ওই ব্যবস্থা বাতিল করা হয়। এর আগে 24 জুলাই সকল ধানমন্ডির বাসা থেকে খায়রুল হককে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। জুলাই আন্দোলনের সময় ঢাকা যাত্রাবাড়িতে যুবদল কর্মী আব্দুল্লাহ কায়ুম আহত হত্যা মামলার ওই দিন রাতে তাকে কারাগারে পাঠানো হয়। গত 29 জুলাই তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার বাতিল করে বেআইনি রায় দেয় ও জাল রায় তৈরির অভিযোগে নারায়ণগঞ্জের ফয়তুল্লাহ থানা করা মামলা তাকে ভার্চুয়ালি গ্রেপ্তার দেখানো হয়। এনসিপির অনুরোধে সমাবেশের স্থান পরিবর্তন ছাত্রদলের। ঢাকায় পূর্ব ঘোষিত স্থান কেন্দ্রীয় শহীদ মিনারের পরবর্তী আগামী 3 আগস্ট ছাত্রদলের কেন্দ্রীয় ছাত্র সমাবেশে অনুষ্ঠিত হবে শাহবাগে। উদারনৈতিক অবস্থান থেকে এই স্থান পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে সংগঠনটি। বুধবার 30 জুলাই নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব। তিনি বলেন, একান্তই উদারনৈতিক রাজনৈতিক অবস্থানের প্রতিফলিত হিসেবে আমরা এই স্থান পরিবর্তন সিদ্ধান্ত নিয়েছি। এই সিদ্ধান্তের ফলে বাংলাদেশের রাজধানীর ব্যস্ত
সড়কের যদি কোনো ভোগান্তি সৃষ্টি হয় তার জন্য আগাম দুঃখ প্রকাশ করছি। আশা করি নগরবাসী বিষয়টি তৎপরতাভাবে অনুধাবন করবেন। রাকিব জানান ৩ আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে ছাত্র সমাবেশের কর্মসূচি ছাত্রদল আগেই ঘোষণা করেছিল এবং ২২শে জুন ঢাকা বিশ্ববিদ্যালয় প্রক্টর বাবর আহমেদ জমা দেন। ২৬শে জুন বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং কর্মসূচি অনুষ্ঠিত হয়, কিন্তু পরে জানা যায় এই দিনের একই স্থানে জাতীয় নাগরিক পার্টির সমাবেশের আয়োজন করা হয়েছে। তিনি বলেন, নাগরিক পার্টির নেতাদের ব্যক্তিগতভাবে বরাবর আমাদের সঙ্গে কোনো যোগাযোগ ও স্থান পরিবর্তনের অনুরোধ জানান এবং আমাদের সিনিয়র নেতাদের সঙ্গে তারা কথা বলেন। তিনি বলেন, যথাযথ অনুমতির পর সব প্রস্তুতি শেষ করে কর্মসূচির স্থান পরিবর্তন করা অত্যন্ত কষ্টসাধ্য। তারপরও আমরা এটি সহনশীল এবং গণতান্ত্রিক সংগঠন হিসাবে নাগরিকদের পার্টির অনুরোধ বিবেচনা নিয়ে শহীদ মিনার থেকে শাহবাগের হস্তান্তরের সিদ্ধান্ত নিয়েছি। ছাত্রদল সভাপতি আরো বলেন, আমরা এই পর্যন্ত কর্মসূচির ঘোষণা করেছি এবং অনুমতি নিয়েছি, তাই শহীদ মিনারের সমাবেশের বৈধ দাবিদার আমরাই, তবুও আমরা দৃষ্টান্ত স্থাপন করেছি। তিনি আরো বলেন, আমরা চাইলে শহীদ মিনারে সমাবেশ করতে পারতাম, কিন্তু আমরা উত্তেজনার পরিবর্তে শান্তি বার্তা দিতে চেয়েছি। আমাদের এই সিদ্ধান্ত বাংলাদেশের রাজনৈতিক ছাত্রনীতির সৌন্দর্য এবং ব্যবস্থাপনা উদারতার দৃষ্টান্ত হয়ে থাকবে। যারা গণ অভ্যুত্থানের পর ১ মাস এককালীন হতে চেয়েছে তাদের উচিত আমাদের উদারতা থেকে শিক্ষা নেওয়া। ছাত্ররা চায় দেশের শিক্ষাঙ্গনগুলোতে পরস্পরের প্রতি শ্রদ্ধাশীল ও গণতান্ত্রিক ছাত্র রাজনীতি গড়ে উঠুক। ছাত্রদলের সেই ইতিবাচক ধারার রাজনৈতিক পথে এগোচ্ছে বলে বাংলাদেশ ছাত্রদলের সভাপতি জানান। সম্মেলনের রাকিব আরো বলেন, ২০০৮ সালের পর ক্যাম্পাসগুলোতে নিষিদ্ধ সংগঠনের একচেটিয়া আধিপত্য প্রতিষ্ঠিত হয়, কিন্তু আমরা এত বাধা ও নিরীপণের মধ্যেও সহনশীলভাবে দায়িত্ব পালন করছি। কেউ আমাদের নামে অপপ্রচার চালানো চেষ্টা করলে আমরা রাজনীতি করছি না। সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের কেন্দ্রীয় সম্পাদক নাসির উদ্দিন, সিনিয়র সভাপতি আবু আফসার মোহাম্মদ। ফ্যাসিজমের মিডিয়া ডনদের গ্রেপ্তার করতে হবে বললেন রাশেদ প্রধান। জাতীয় নাগরিক পার্টির সহসভাপতি ও দলীয় মুখপাত্র রাশেদ প্রধান বলেছেন, শেখ হাসিনা স্বৈরতন্ত্র ও ফ্যাসিজমদের জায়ের করার জন্য বিএনপির জামায়াতের জঙ্গি বানানোর জন্য একদল মিডিয়া জনগণকে নিয়ন্ত্রণ করছে। তিনি বলেন, মেরুদণ্ডহীন সেলিব্রিটিদের আওয়ামী লীগের প্রচারের কাজে ব্যবহার করেছেন। সরকারি কাজের নামে মুজিব বর্ষ সহ আওয়ামী লীগ প্রচারণা করে জনগণের ভ্যাট ট্যাক্স হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে, বিদেশে পাচার করেছে, হিন্দুস্তানে সাংস্কৃতিক প্রচার করেছে। অবৈধ এমপি হওয়ার কারণে আসাদুজ্জামান নূর গ্রেপ্তার হলে গাউসুর আমন শাওন, সাব্বির রহমান, তানিম, ফাহামাদুল ইসলাম এছাড়াও আরো অনেকেই গ্রেপ্তার করা হয়। রাশেদ প্রধান বলেন, ফ্যাসিবাদের মিডিয়া ডনরা অতীতে আওয়ামী লীগের যে কৌশলে প্রণয়ন করেছে, হাসিনা পুত্র জয় এবং রেহানা রবির আওয়ামী গবেষণার প্রতিষ্ঠান সিআর এর নির্দেশনার আওয়ামী লীগের ডিজাইন করেছেন। ফ্যাসিস্টি শেখ হাসিনার পতনের পর আওয়ামী লীগ গুজব ছড়ানোর কৌশল এবং সোশ্যাল মিডিয়ার ডিজাইন করেছে কারা? আওয়ামী লীগের ফ্যাসিস্টিজমের মিডিয়ার দ্বন্দ্বের সুরক্ষা দিচ্ছে কারা? কেন আমাদের আওয়ামী লীগ সন্ত্রাসীদের নাশকতার আকাঙ্ক্ষায় ১১ দিনের রেড অ্যালার্ট জারি করা হয়েছে? দ্রুত সময়ের মধ্যে আওয়ামী লীগ সন্ত্রাসী এবং আওয়ামী লীগ কৌশল প্রণয়নের মিডিয়া দ্বন্দ্বের আইনের আওতায় এনে দেশের শান্তি ফিরিয়ে আনতে হবে। জুলাই গণ অভ্যুত্থান স্মরণের আগামীর বাংলাদেশ গড়ার লক্ষ্যে মাসব্যাপী কর্মসূচি ৩০তম দিনের আজ ৩০ জুলাই ঢাকা মহানগর উত্তর ক্লাবে, প্রেস ক্লাব পল্টন, বিজয়নগর এলাকায় গণসংযোগ, লিফলেট বিতরণ এবং বিক্ষোভ মিছিল শেষে পথসভায় সংক্ষিপ্ত বক্তব্যে তিনি এসব কথা বলেন।